আজ আমরা দেখব দুইটা ভেক্টর রাশির মধ্যে গুণ। দুইটা ভেক্টর রাশির মধ্যে আসলে ভাগ হয় না, শুধু যোগ হয়, বিয়োগ হয় আর গুণ হয়। তো আমরা এখন দেখব দুইটা ভেক্টরের মধ্যে গুণ। ধরো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর আছে বি। তো এ ভেক্টর, এটা একটা আমি বলে দিই, 2i প্লাস জে মাইনাস কে ক্যাপ, ধরো এটা এ ভেক্টর। আর বি ভেক্টর ধরো ছিল 3i প্লাস 2j মাইনাস কে বা প্লাস কে দিলাম। তো এ আমাদের দুইটা ভেক্টর আছে। এখন এদের মধ্যে দুইভাবে গুণ করা যায়। একটা তুমি চাইলে করতে পারো ডট গুণ। ডট গুণ কীভাবে করে? দুইটা ভেক্টরের মাঝে ডট সাইন দিয়ে এভাবে করে ডট গুণ। তো আমাদের ডট গুণের দুইটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা এমন, এ বি কস থেটা, আর একটা ফর্মুলা এমন, ax bx প্লাস ay by প্লাস az bz। আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই যে গুণনটা আমি করলাম, এই গুণনের ফলাফল হিসেবে আমি যাদেরকে পাচ্ছি, তো এই একটা ফলাফল পাচ্ছি আর এই একটা ফলাফল পাচ্ছি, বলো তো যে এই ফলাফলটা কি স্কেলার নাকি ভেক্টর? হ্যাঁ, এই ফলাফলটা কিন্তু স্কেলার। কারণ দেখো, এই ফলাফলের ভিতরে কোনো ডিরেকশান দেখানোর জন্য কোনো ভেক্টর কিন্তু নাই। আই মিন আই ক্যাপ বা জে ক্যাপ বা কে ক্যাপ নাই, ইভেন নিচেরটাতেও নাই। মানে এই পুরোটা অংশ তোমাকে একটা মান দিবে। এ মানে কি? এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, আর কস থেটা মানে বোঝাচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এ এবং বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ। ফলে দেখা যায় এই ফলাফলটা দিবে একটা স্কেলার রাশি। তো এইভাবে আমাদের ডট গুণনকে ডিফাইন করা হচ্ছে, দুইটা ভেক্টর রাশির যে গুণনে গুণফল একটি স্কেলার রাশি পাওয়া যাবে তাকে ডট গুণ বলা হবে। বোঝা গেছে? তো সাধারণত আমরা ম্যাথে এইটা বেশি ব্যবহার করি, ডট গুণের এই সূত্রটা বেশি ব্যবহার করি। কেন? কারণ দেখা যায় দুইটা ভেক্টরের মধ্যে কোণ থেটা সাধারণত দেওয়া থাকে না, ফলে এই সূত্র দিয়ে দেখা যায় ম্যাথ করা যায় না। যেমন দেখো, আমি তোমাকে যে ইনফরমেশনটা দিছি এ আর বি, আমি যদি এখন তোমাকে বলো তো ডট গুণনের মান কত, তুমি কিন্তু উপরেরটা দিয়ে পারবে না। দেখো কেন পারবে না? তুমি ফার্স্টে বসাবে এ ভেক্টরের মান। চলো তো এ ভেক্টরের মান বের করি। একটা ভেক্টরের মান বের করে কিভাবে? এর যে সহগগুলো থাকে, সহগগুলো বর্গ করে রুট করতে হয়। তা আমি যদি 2 এর বর্গ করি, এরপর যোগ করি 1 এর বর্গ প্লাস -1 এর বর্গ, তো আমাদের যোগ করলে কত আসে? √6। আচ্ছা, আমি যদি বলি বি ভেক্টরের মান কত, তো একই রকম √9 যোগ 4 যোগ 1, তাহলে দাঁড়ালো √14। তাহলে এখানে যদি তুমি এবার ভ্যালুগুলো বসাও, তাহলে দেখো তোমার কিন্তু সব কিছু বের করা সম্ভব না। তুমি কিন্তু এখানে মধ্যবর্তী কোণের থেটা জানো না, মানে এদের মধ্যবর্তী কোণ জানো না। ফলে এই ফর্মুলা দিয়ে আমরা দেখা যায় এখানে ম্যাথ করতে পারতেছি না, এই জন্য আমাকে দ্বিতীয় ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, পরিচয়গুলো আমি বলি যে এক্স কি, বিএক্স কি। আচ্ছা, এক্স মানে বোঝায় এ ভেক্টরের এক্স অক্ষে কম্পোনেন্ট। তাহলে দেখো তো, এ ভেক্টরের এক্স অক্ষে কম্পোনেন্ট কত? আই ক্যাপের পাশে যে বসে তাকে তো আমরা এক্স অক্ষে কম্পোনেন্ট বলি, মানে যেটা হচ্ছে 2। গুণ দেওয়া আছে বি ভেক্টরের এক্স অক্ষে কম্পোনেন্ট। তাহলে বি ভেক্টরের এক্স অক্ষে কম্পোনেন্ট কোনটা হবে? যেটা আই ক্যাপের পাশে বসা থাকবে, মানে হচ্ছে 3, প্লাস এ ভেক্টরের ওয়াই অক্ষে কম্পোনেন্ট। তো জে ক্যাপ, জে ক্যাপ আমি তো আগেই বলছি যে জে ক্যাপ মানে আসলে ওয়াই অক্ষ বরাবর বোঝানো হয়। তাহলে জে ক্যাপের পাশে সহগ কত আছে? 1, গুণ দিব হচ্ছে বি অফ ওয়াই। বি অফ ওয়াই মানে বোঝায় বি ভেক্টরের ওয়াই অক্ষে কম্পোনেন্ট। তাহলে ওয়াই অক্ষ ডিনোট করা হচ্ছে জে ক্যাপ, তার পাশে আছে 2 প্লাস এ জেড। তো জেড মানে বোঝায় কে ক্যাপ মানে বোঝায় জেড অক্ষ, তাহলে তার পাশে কত আছে? -1 গুণ বিজেড, তাহলে বিজেডের মান হচ্ছে 1।
আসলে এগুলা কি বোঝায় তা কিন্তু আমি আগেই ক্লিয়ার করছি। মানে আই ক্যাপ মানে তো এক্স অক্ষে বোঝায়, আর এক্স অক্ষে ওই ভেক্টরের যে মান বা উপাংশ বলতে পারো, সেটার ভ্যালু হচ্ছে 2। যে ক্যাপ তার পাশে 1 আছে, এটার মানে কি এ ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালু বা উপাংশ সেটার মান হচ্ছে 1। তো তাহলে এখানে গুণ করলে কত দাঁড়ালো? 6 যোগ 2 মাইনাস 1, তাহলে অ্যান্সার দাঁড়ালো 7। তো এটা হচ্ছে ডট গুণনের ফলাফল। তো এইভাবে আমরা দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করতে পারি। তো আমাদের ডট গুণ 3টা কাজে ব্যবহার করা যায়। দেখো এই যে 3টা ব্যবহার আমি লিখে রাখছি। একটা কাজ, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি কখনো কোণ বের করতে বলে, সেক্ষেত্রে আমরা ডট গুণ ব্যবহার করতে পারবো। দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, আসলে এটা একটা টেস্ট, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, এই টেস্টটা আমরা করতে সবসময় ডট গুণের সাহায্য নিয়ে থাকি। আরেকটা আছে একটা ভেক্টরের লম্ব বিক্ষেপ অন্য ভেক্টর বরাবর, তো এই কাজটা করতেও আমরা সবসময় ডট গুণের সাহায্য নিয়ে থাকি। চলো দেখি, ধরো আমি যদি তোমাকে এখন কোশ্চেন করি, এই যে দুইটা ভেক্টর ছিল এ আর বি, তো আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা। আচ্ছা, যেহেতু আমি মধ্যবর্তী কোণের কথাটা আগে লিখে ফেলছি, তাহলে আমি এটা আগে সলভ করি। ধরো আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে এটার জন্য আমরা কিন্তু এখন ডট গুণনের সাহায্য নিতে পারি। চলো দেখি কিভাবে। তো আমি ফার্স্টে কি করব, কিভাবে মধ্যবর্তী কোণ বের করা যায় একটু দেখো। আমি যদি এই দুটো ভেক্টরের মাঝখানে ডট গুণ করি, তো আমাদের ডট গুণের এই যে ফর্মুলাটা এ বি কস থেটা, তো আমি কিন্তু এখানে থেটার পরিচয় বলছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো এখান থেকেই তো আমরা কোণটা বের করতে পারি। তাহলে দেখো তো কস থেটা সমান কি দাঁড়ালো, এখানে ডট গুণ এ এর মান আর এখানে বি এর মান। তো আমরা এই ডট গুণের ফলাফলটা কিন্তু বের করে আসছিলাম একটু আগেই। দেখো এই যে মানটা আমি লিখেও রাখছি, সেই মানটা হচ্ছে 7। তাহলে ডট গুণার ফলাফল কত? 7। তো এখানে লিখে দাও 7। কিভাবে বের করা হচ্ছিল? ওই যে সহগের সূত্র দিয়ে, এ সহগ গুণ বি এর এক্স অক্ষের সহগ প্লাস এর ওয়াই অক্ষের সহগ গুণ বি এর ওয়াই অক্ষের সহগ, এটা দিয়ে বের করা হচ্ছিল। আচ্ছা, নিচে এ বি মানে বোঝায় এ ভেক্টরের মান, বি মানে বোঝায় বি ভেক্টরের মান, সেটাও তো দেখো আমি বের করে রাখছিলাম। এ ভেক্টরের মান কত? √6, আর বি ভেক্টরের মান কত? √14। তো এই মানটা বসাই দিবে, √6 গুণ √14। তো এই দেখো আমার মধ্যবর্তী কোণ বের হয়ে গেল। তাহলে থিটা সমান অ্যান্সার হবে cos ইনভার্স 7/√6 √14। তো এইখান থেকে তুমি দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করতে পারবে। ঠিক আছে, তো একটা কিন্তু সলভ। আচ্ছা, ডট গুণের আর কি কাজ? পরস্পর লম্ব কিনা টেস্ট করা যায়। ধরো তোমাকে পরীক্ষায় আমি বলে দিলাম যে এটা একটা এ ভেক্টর, যেটা দেখতে এমন, এটা। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করে কিনা, অর্থাৎ যদি এটা এ হয় তো বি ভেক্টর এর সাথে পারপেন্ডিকুলার আছে নাকি নাই, এটা আমি তোমাকে চেক করতে বলছি, আছে কিনা। থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই চেকটার জন্য তুমি ডট গুণনের সাহায্য নিতে পারো। কিভাবে দেখো, আমরা কনসেপ্ট একটু বুঝি। তুমি ধরে নাও যে হ্যাঁ, তারা পরস্পর লম্ব ছিল, ধরে নাও। তাই যদি ধরো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আসবে বলো তো? 90 না? আর cos 90 মান কত? 0। তাহলে আমি বলবো দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণের ফলাফল যদি 0 আসে, তার মানে অবশ্যই তারা পরস্পর লম্ব ছিল। তাহলে চলো তো একটু টেস্ট করে দেখি এদের ডট গুণের ফলাফলটা 0 আসে কি না। চলো দেখি। তো আমরা ডট গুণনের সূত্র দেব। তা আমি কিন্তু বলে রাখছি তোমাদের আগেই যে কোন সূত্র আমরা দিব। এই যে এর এক্স অক্ষের সহগের সাথে বি এর এক্স অক্ষের সহগ, তাহলে 2 গুণ 1 প্লাস এর ওয়াই অক্ষের সহগের সাথে বি এর ওয়াই অক্ষের সহগ, কিন্তু এখানে তো বি এর ওয়াই অক্ষের সহগ নাই, তাহলে 0। এর জেড অক্ষের সহগের সাথে বি এর জেড অক্ষের সহগ, তো
করলে দেখো কত আসলো, 2 প্লাস 0 মাইনাস 2। তাহলে দেখো এটা 0 চলে আসছে। তার মানে হ্যাঁ, অবশ্যই এখানে এ আর বি পরস্পর লম্ব ছিল। কিন্তু আমি আগের যে ম্যাথটা করেছিলাম সেখানে দেখো এ আর বি এর ডট গুণের ফলাফল কিন্তু 0 আসে নাই। তার মানে এই অঙ্কে এ আর বি পরস্পর লম্ব ছিল না। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে লম্ব বিক্ষেপ। আচ্ছা, লম্ব বিক্ষেপ কাকে বলে? লম্ব বিক্ষেপ আসলে বলে ছায়া, ইংলিশে বলে এটাকে প্রজেকশন। তো আমরা একটু চিত্রের মাধ্যমে এই জিনিসটা দেখি যে ছায়া বা প্রজেকশন কী জিনিস। ধরো এই দিক বরাবর একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আছে বি এই বরাবর। তো আমি তোমাকে বললাম যে বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এটাও তুমি পারবা, তুমি যদি একটা বোঝো তো অন্যটা পারবা। তো আমি তোমাকে বললাম যে বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তো নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে বি বরাবর আলো ফেলতে হবে। যেহেতু আমি ছায়া বের করতে চাই, প্রজেকশন মানে কি ছায়া বের করা না? তো বি বরাবর তুমি আলো ফেলো, এইভাবে আলো ফেলো। তো দেখো তুমি যদি আলো ফেলো তাহলে যেহেতু এটা একটা বাধা, এটা একটা বাধা, তো নিচে দেখতে পারবা তুমি ওই যেটুকু অংশে বাধা আছে সে অংশে একটা ছায়া পড়ে যাবে বিয়ের। এই অংশে একটা ছায়া দেখা যাবে না? এই যে ছায়া, কারণ তুমি তো এই বরাবর যখন আলো ফেলছো এই অংশে বাধা পেয়ে গেছে আলোগুলা, বাধা পেয়ে গেলে নিচে বিয়ের একটা ছায়া দেখা যাবে। এই ছায়াযুক্ত অংশটাকে আমরা বলি বিয়ের লম্ব বিক্ষেপ। তো আমাদের টার্গেট হচ্ছে ওই ভ্যালুটাই বের করা, ওই ছায়ার অংশটুকুই বের করা, বুঝলে? তো দেখো আমরা একটা কাজ করি, আমরা এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা ধরে নিই। তো বলো তো আমরা শিখছি না যে একটা ভেক্টর রাশি তার মান যদি বি হয়, তার যদি এক্স অক্ষের সাথে কোণ থিটা হয়, তাহলে তার দুইটা লম্ব উপাংশ থাকে। তো যার সাথে থিটা সেদিকে লম্ব উপাংশ কত হয়? কস থিটা। যার সাথে থিটা থাকে না সেই দিকটা হয় সাইন থিটা। তাহলে আমি দাবি করতে পারি না এই যে ছায়াটা, এই যে ছায়া, এই ছায়াযুক্ত অংশের দৈর্ঘ্য হবে বি কস থিটা? অবশ্যই বলতে পারি। তো এইটাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে আমরা বলবো যে বি এর লম্ব অভিক্ষেপের মান হবে বি কস থিটা। তার মানে যে কোনোভাবে আমাকে বি কস থিটার ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তো দেখো কিভাবে বের করা যায়। আমি তো আগেই বলছি যে এটা বের করতে হয় ডট গুণনের সাহায্যে। তো এ ডট বি সমান লেখা যায় এ বি কস থিটা। তাহলে বি কস থিটার সমান কি লেখা যায়? এ ভেক্টর ডট বি ভেক্টর নিচে এর মান। তো এটাই হচ্ছে আমাদের ছায়ার মান। তো একটা জিনিস তুমি মনে রাখতে পারো, দেখো এই ছায়াটা কোন বরাবর ছিল? অ্যান্সার হচ্ছে এ ভেক্টর বরাবর ছিল। তাহলে শর্টকাটে মনে রাখার নিয়ম এটা, আমরা দুজনের মধ্যে ডট গুণ করব, আর যেই বরাবর ছায়া বা লম্ব বিক্ষেপ বের করতে বলা হলো নিচে সেটার মান দিব। কি বললাম বুঝছো? চলো একটা ম্যাথ করেই বুঝে যাবো। আমি এই ম্যাথটা দিয়ে করাই। দেখো এইখানে আমার দুইটা ভেক্টর। তো আমি তোমাকে এখন বললাম যে বি এর ছায়া বা বি না এ, মনে করো এর ছায়া বা এর অভিক্ষেপ বের করো। এটাকে অভিক্ষেপও বলে, লম্ব বিক্ষেপ বলে, অভিক্ষেপ বলে, অনেক নাম আছে। তো কোন বরাবর সেটা আমি তোমাকে বলে দিলাম বি বরাবর। তো এখন মনে হয় তুমি বের করতে পারবে। তাহলে কি আমাদের সূত্র ছিল? আমরা দুজনের মধ্যে ডট গুণ দিব, যেই বরাবর ছায়া বের করতে বলবে নিচে সেটার মান দিব। তাহলে ডট গুণ করলে কত আসলো? তো আমরা এটার ডট গুণ কিন্তু বের করে রাখছিলাম, মেবি এটার আনসার 0 আসছিল। আচ্ছা 0 আর বি এর মান তুমি যদি বের করে বসাও তাহলে আসলো 1 স্কোয়ার যোগ -1 স্কোয়ার। আমি এটার অ্যান্সার আসলে 0 আসবে। তার মানে আসলে বি বরাবর এর কোনো ছায়া পড়বে না, কারণ এটা তো লম্ব আছে। দেখো লম্ব থাকার কারণে তুমি যদি আলো ফেলো তাহলে কোনো ছায়া পড়ে না, বুঝছো? কিন্তু আগের অঙ্কটায় যদি করতে এখানে অ্যান্সার কিন্তু 0 আসবে না।